বিসমিল্লাহির রহমানির রহিম। বংশাই পাঠাগার কর্তৃক আয়োজিত বংশাই পাঠাগার স্মরণিকা মোড়ক উন্মোচন ও কলেজ বিতর্ক প্রতিযোগিতা 2024 এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সাবেক কাউন্সিলর মোহাম্মদ আব্দুর রহমান উপস্থিত আছেন। আজকে অনুষ্ঠানের উদ্বোধক প্রেসিডেন্ট সাবা সিটিজেন ক্লাব লিমিটেড মোহাম্মদ কামরুজ্জামান লিটন, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ অধ্যাপক ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম, সিনেট সদস্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, উপস্থিত আছেন সাবা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ গোলাম মোস্তফা, উপস্থিত আছেন সাভার কলেজের সাবেক ভিপি মোহাম্মদ বদিউজ্জামান কবির, উপস্থিত মোহাম্মদ আলমগীর কবির, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল সাবা সিটিজেন ক্লাব লিমিটেড, উপস্থিত আয়োজকবৃন্দ, প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছে সুধী মন্ডলী, আসসালামু আলাইকুম। আমি ঢুকে রহমানকে বলছিলাম যে বিতর্ক প্রতিযোগিতা হলো, আমি তো দেখতে পারতাম, কিছু জানতে পারতাম, শিখতে পারতাম। আমি কিন্তু সবারই বসেছিলাম, আমাকে ইচ্ছে করে ঢিলে করাচ্ছে যে এখন আসা যাবে না, এখন আসা যাবে না। আমি কিন্তু অলমোস্ট 1 ঘন্টা বসেছিলাম। এই কথাটা বলার উদ্দেশ্য, আমি ক্যাডেট কলেজে পড়াশোনা করেছি, মির্জাপুর ক্যাডেট কলেজে। তো সেখানে 52 সপ্তাহে ধরেন 72টা প্রতিযোগিতা হতো, এমন কোনো প্রতিযোগিতা না। ইনডোর আউটডোর গেমস, ইংলিশ বানাম, তারপরে হাম না নজরুল ইকোমিনেশন, তারপর ফুটবল, ভলিবল, বাস্কেটবল, হকি, ক্রিকেট, ক্যারাম, টেবিল টেনিস, দাবা, তারপর এই যে উপস্থিত বক্তৃতা, বিতর্ক, ইংলিশ বাংলা, মানে এত নাম বলতে পারবো না, পিটি প্যারেড, মানে প্রত্যেক প্রতিযোগিতার মধ্য দিয়ে তৈরি করা হয়েছে। ক্যাডেট কলেজগুলোর কনসেপ্ট হলো তোমাকে অলরাউন্ডার হতে হবে, কোনো কিছুতে না বলা যাবে না। ভাই ট্রিপে করে আসে, ভাই একটু ফুটবল খেলতে হবে, চলে, কোনো না বলা যাবে না। ভাই একটু বলতে হবে, পারে। এটা কিন্তু জীবনের জন্য খুবই অপরিহার্য। আপনি শুধু ভালো স্টুডেন্ট হবেন, এটা দেখবেন যে ভালো স্টুডেন্ট করে গবেষণা করে দেশকে প্রতিষ্ঠানে উজ্জ্বল করছে, কিন্তু সামাজিকভাবে কেউ আপনাকে চিনে না, জানে না। পরিবারে দেখবেন আপনার পরিবার আপনার প্রতি সন্তুষ্ট, আপনাকে ব্যালেন্স হতে হবে, আপনাকে অনেক কিছু জানতে হবে। একটা সমস্যা নিয়েই সারা মানুষ, হাজার হাজার কোটি টাকা মালো তার সমস্যা বেশি, যার টাকা কম তার সমস্যা কম, কিন্তু সমস্যা ছাড়া কোনো মানুষ নেই। এগুলো মোকাবেলা করতে হলে আপনার অনেক কিছু দেখতে হবে, অনেক কিছু জানতে হবে। শুধু লেখাপড়া করে, লেখাপড়া একটা জিনিস হলেন আপনি সমাজে চলতে পারবেন, বুঝে শুনে চলতে পারবেন, কিন্তু আপনি নিজের সমস্যা মোকাবেলা করতে পারবেন, এইটা লেখাপড়ার সাথে সবসময় সম্পর্কিত না। পৃথিবীতে অনেক বিখ্যাত ব্যক্তি আছেন যারা পূর্ণাঙ্গ লেখাপড়া না করে এক এক সেক্টরে দিকপাল হয়ে গেছে, তাদের কথা আমরা জানি। আজকে দেখেন যে প্রসঙ্গটা নিয়ে আলোচনা হচ্ছিল, প্রাসঙ্গিক কিছু কথা বলতে চাই, খুব বেশি বললে আবার বিতর্ক হবে, সেই প্রসঙ্গে যাব না। যে যাদের সুবাদে আজকে এখানে দাঁড়িয়ে আমি কথা বলতে পারছি, 15 বছর 16 বছর সাভারে আসতে পারি নাই, আজকে তারা এই নতুন সরকারের নেপথ্যে আছে, সামনে আছে, নেতৃত্ব দিচ্ছেন। জনগণ খুশি, আমরা খুশি যে তারা এমন কিছু সংস্কার করুক যে সংস্কারগুলো আমরা দীর্ঘদিন ধরে আশা করি নাই কিংবা হয় না। এবং তারা রাজনীতি করবে কিনা, অবশ্যই তারা যোগ্যতা থাকলে রাজনীতি করবে, কিন্তু তারা দল বানিয়ে রাজনীতি করে অনেক ভালো কিছু করতে পারবে, এটা আমি বিশ্বাস করি না। কেন করি না? বাংলাদেশে তো খালি শহরে মানুষ ভোট দেয় না, গ্রামে গঞ্জে মানুষ ভোট দেয়। আপনি একটা ফ্যান মার্কা, বাস মার্কা নিয়ে একটা দল করে ওইটা গ্রামে গঞ্জে প্রচার করতে মিনিমাম 15-20 বছর দরকার, 4-5টা নির্বাচন। গ্রামে মানুষ বোঝে ধানের শীষ, নৌকা, দাড়িপাল্লা, তারপর ওই যে জাতীয় পার্টি মার্কা কি এরকম নাঙ্গল। এই নতুন মার্কা পরিচিত করতে 20-25 বছর দরকার। আপনি যতই যোগ্য হন, যতই আপনি নতুন একটা মার্কা নিয়ে ইলেকশন করতে যাবেন, আপনি ভোট পাবেন 5,000, 10,000, 15,000, 20,000। অন্য একজন লোক আপনার থেকে অনেক অযোগ্য একটা বড় দল থেকে ইলেকশন করছে, সেই দলের রিজার্ভ ভোট আছে 1 লক্ষ 2 লক্ষ ওই এলাকায়, সে তো ওই 2 লক্ষ ভোট বসে এমনি বসে থাকবে। তাকে মানুষ অনেক সময় পছন্দ না করে, বিকল্প না করে তাকে ভোট দেয়। আপনি দল করে ইলেকশন করে খুব বেশি ভালো কিছু করবে, সুষ্ঠু নির্বাচনের, এটা আমি বিলিভ করি। হ্যাঁ, আপনারা কি করতে পারেন,
ভালো ভালো দল, আপনার যদি যোগ্যতা থাকে, আপনাকে যদি ক্যারিসমেটিক হয়, তাহলে ভালো ভালো দল আপনাকে মনোনয়ন দিতেও পারে। আপনি বড় দলকে মনোনয়ন নির্বাচন করেন, তারপর আপনি যখন নিজে যোগ্য হবেন, একটি দল পরিচালনার মতো দক্ষতা থাকবে, তখন আপনি দল করেন। দলের সাথে কিন্তু একটা টাকা পয়সার ব্যাপার আছে, সেই কাজগুলো তো আপনাকে এখন থেকে ভাবতে হবে। 90 সালে ডাকসু ছাত্রদের নেতৃত্বে কিন্তু এর সাথে পতন হয়েছে, ওই তারা তো দল বাড়ায়নি, তখন তো এসব প্রশ্ন ওঠে না, এখন এই প্রশ্ন উঠে গেল। অতএব জনগণের পাস বোঝেন, একটা বিশেষ সময়, আজকে 15 বছর, 16 বছর, 17 বছর এই দেশটাকে এই যে বিদ্বেষী আচরণে মানে সবার বুকের মধ্যে জ্বালাটা যে তৈরি হয়েছে, এটা তৈরি করেছে বিএনপি। এটা কিন্তু এই ছাত্ররা তৈরি করে নেই, ছাত্ররা সময় মতো এটা স্পার্ক হয়েছে, এবং সেটা সুফল সারা বাংলাদেশ পেয়েছে। বিএনপি পেয়েছে, জামাত পেয়েছে, জনতা পেয়েছে, শ্রমিক পেয়েছে, ছাত্ররা পেয়েছে, সবাই পেয়েছে। কিন্তু এই প্রেক্ষাপটটা আওয়ামী লীগের বিরুদ্ধে 16-17 বছর আন্দোলন করে, আমি 18 সালে নির্বাচন করেছি, আমি 8 সালে নির্বাচন করেছি, কই সেটা জনগণ তো 18 সালে নির্বাচন তো ভোটই দিতে পারলো না, দিনে ভোট ডাকতে হলো। যেখানে সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা নাই, সেখানে তো পাশ কে করবে, এখানে তো যোগ্য লোক পাশ করতে পারবে। আমার যেটা কথা, আপনি যত কথা বলেন, আজকে আমরা মমতাজের গান যত আগ্রহ নিয়ে শুনতাম, আমরা ক্রিকেট প্লেয়ার মাশরাফি বিন মুর্তজাকে যত ভালোবাসতাম, আমরা সাকিব আল হাসানকে যে পাগলের মতো খেলা দেখার জন্য রাত জেগে সারা রাত জেগে বসে থাকতাম, আমরা ফেরদৌসের সিনেমা দেখার জন্য যেরকম হলে দৌড়ে যেতাম, আমরা শ্রমিক হাসানের যে ভক্ত ছিলাম টিভি অভিনেত্রী হিসাবে, আজকে তানা হারিম যে আমার একজন ফেভারিট অ্যাক্ট্রেস, তারা কি সেই জায়গায় আছে? তারা একটা বিতর্কের জায়গায় আছে। আজকে যদি কোটি কোটি লোক, 18 কোটি লোক তাদের পছন্দ করো, এখন করে 4 কোটি লোক, তারা নিজেরা নিজেদের বিতর্ক হয়েছে। তাদের বিশাল সম্মানের কাছে একজন এমপি, একজন দলনেতা কিছুই না, তারা এটা ভুল সিদ্ধান্ত ছিল। তারা কি দেখেছে? ক্ষমতা। তাদের ক্ষমতা কি? সারা দেশ তোমাদেরকে ভালোবাসে। তুমি কোথাও গেলে একজন অফিসার নিয়ম অনিয়ম যাই তাই তোমাকে ছাড় দিয়ে দিচ্ছে। তুমি ইমিগ্রেশনের কাছে সবাই দাঁড়িয়ে আছে, একটা সাকিব আল হাসান আগে যান, উনি আমাদের এই ক্রিকেট টিমের নেতা, তার নেতৃত্বে এই বাংলাদেশ টিম যাচ্ছে, অতএব সবাই আমার দাঁড়িয়ে গেছে যে সে থাক। কিন্তু সে তুমি এই এমপি হওয়াটা তোমার কাছে এত বড় কিছু ছিল, তোমরা ভুল করেছো, এখন তোমাকে সব তোমাকে দিতে হবে। তুমি আজকে 18 কোটি তোমার লোক তোমাকে ভালোবাসতো, এখন দেখো এখন তুমি দেশে কবে আসবা কি আসবা না, এখন তুমি নিজেই জানো না, আমরাও জানি না, এই ভিতরে তো দরকার ছিল না। অতএব এই যে দল করলে, দলের ব্যক্তি হলে কিছু সমস্যা কিন্তু আছে, অতএব সেই জিনিসটা মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। এখানে নতুন প্রজন্ম অনেকে আছে যে আমার নিজের কথাগুলো একটু বলতে চাই। আমি ক্যারেক্ট কলেজে 80 সালে ইন্টারমিডিয়েট পাস করেছি, আমি মির্জাপুর কলেজ থেকে, আমি ম্যামিশে মেডিকেল থেকে 87 এমবিবিএস পাস করেছি। তারপর কয়েক বছর ট্রেনিং নিয়ে আমি বিসিএস পাস করে আমি 5 বছর সরকারি চাকরি করেছি। শেষ সাভা হাসপাতালে আমি 1996 1 জানুয়ারি রিজাইন করে, কারণ সরকারি নিয়ম হলো যে সরকারি চাকরি করলে পদত্যাগ করে তারপর ইমিগ্রেশন করতে হবে। আমি 1 জানুয়ারি রিজাইন করে আমি এই জুনে 96 এমপি হলাম। অনেকে জন্ম হয়নি 96-এ। আমি 2001-এ দ্বিতীয়বার এমপি হলাম, অনেকে এখানে জন্ম হয়, আমি চেহারা দেখে বুঝতে পারছি। তারপরে আমি 2008 সালে নির্বাচন করেছি, 18 সালে নির্বাচন করেছি, এবং আমার মাত্র 3 বার জেলে যেতে হয়েছে। জেলের কাহিনী বইতে আমি লিখেছি। এখনো আমার নামে অল্প কিছু মামলা, মাত্র 53 মামলা এখনো চলছে। এগুলো নাকি আস্তে আস্তে শেষ হবে, কিন্তু কবে শেষ হবে জানি না। জীবন দাসের শেষ হয় দেখতে পারলে ভালো হবে, যখন মারা যাবো, হ্যাঁ ওনার নামে এখন কোনো মামলা নাই, মুক্ত মামলা হয়ে উনি কবরে চলে গেছেন, এরকম একটা খবর যদি পত্রিকা আসে ভালো হবে। এবং আমি যে রাজনীতি পরিবারের সন্তান, আমার বাবা জওয়াহরলাল নেহরু 1943 থেকে 88 সাল, আসলে এই নাম পরবর্তীতে স্বাধীনতা পথে ভাঙলে ইয়াকু কন্টিনিউয়াস উনি 9 বার চেয়ারম্যান হয়েছেন। উনি 90 সালে মারা গেছেন, এবং 79 এই সাভারে বিএনপি থেকে ধানের শীষ পাকার সংসদ সদস্য হয়েছেন, এবং 73 সালে মুরাজ্জনের বাবার সাথে মূল প্রতিদ্বন্দ্বী হয়েছে আমার বাবা। এবং মুরাজ্জন আমার এরকম আত্মীয়, অনেকে হয়তো জানে না, মুরাজ্জনের আপন চাচি হলো আমার আপন, পাশাপাশি রান্নাবাড়ি আসলে আপন চাচি আমার আপন। এই অবস্থা, এবং আমাকেও কিন্তু 2001 সালে মুরাজ্জনের সাথে রেসিং করে কিন্তু পাস করতে হয়েছে। আমি 1,42,000 সালে ভোট পেয়েছিলাম, সে 58 নম্বরে ভোট পেয়েছে। যে ভোটটা জনগণ দিয়েছে, পরে ভোটের ভোটটা আমরা হিসাব করতে চাই না। আর তারপর আমার ভাই, ছোট ভাই, 2 ভাই ইয়া পরিবহনের চেয়ারম্যান, 1 বার ভাইস চেয়ারম্যান। আমার বোনের হাজবেন্ড হুমায়ুন ভাই
1984 থেকে 2011, 27 বছর একটানা চেয়ারম্যান ছিল। আমরা একটা রাজনৈতিক পরিবারের সন্তান, মানে শেখ হাসিনা আমাদের রাজনীতি করতে দিবে না, সাভারে আসতে চাই না। তা আমি কি করবো? আমি লায়েন্সে ভর্তি হইলাম, এবং গত বছর আমি লায়েন্সের গভর্নর ছিলাম একটা ডিস্ট্রিক্টে, এবং এটা সর্বোচ্চ পদ বাংলাদেশে একটা ডিস্ট্রিক্টে। আমি 2002 সালে জয়েন করেছি, আমি বিগত 5 বছর ইচ্ছা মতো লাইন টাইম করে গভর্নর হয়ে এখন আর লায়েন্সে আমাদের কোনো কাজ নেই, কারণ আমি সর্বোচ্চ সম্মান, সর্বোচ্চ পদ আমি অধিকার করেছি। আর ওই যে পালায় পালায় থেকে বইও লিখেছি, মাত্র 15টা বই লেখা আছে। আমি 2018 সাল থেকে নিয়মিত প্রত্যেক বইমেলায় 2-3টা করে বই লিখেছি। আমার নিজে আত্মজীবনী লিখেছি, বাবার জীবনে লিখেছি, 3 মাস জেল কেটেছি, জেলের ভিতরে বসে বই লিখেছি 3টা। তারপর আমি অনেক দেশ ভ্রমণ করেছি, 30টা দেশে, শত শত শহরে গিয়েছি। সেই সব ভ্রমণ কাহিনী অনেক আছে। আমার 15টা বই আছে, এই বইগুলো আমার আরো 2টা বই যাচ্ছে। তো ওই যে শেখ হাসিনাকে ধন্যবাদ যে লায়েন্সের গভর্নর এইসব লেখকের একটা আলাদা সত্তা নিয়ে যখন আমি বেঁচে আছি, টিকে আছি, সে না থাকলে তো আমি এটা পারতাম না। আজকে দেখেন, আজকে তোমাদেরকে আমি একটা উপদেশ দেবো, সেটা হলো কি, নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। এবং মেয়েদেরকে বলি, তোমরা যেভাবে নাও, আজকে অনেক আগে ছিল এই গ্রামে গঞ্জে, বৃষ্টি সেগুলো শহরে ওই ঘটা করে মেয়ে দেখতে আসতো, মেয়ে হাঁটে কিনা, মেয়ে কি রান্না করে কিনা, মেয়ে সূরা জানে কিনা, নামাজ পড়ে কিনা, সেই সব কিন্তু 30-40 বছর আগে সেই সব কাহিনী আমি জানি। আমরা চাই তোমরা এমন যোগ্য হও, তোমার পার্টনার তুমি চয়েস করো, তোমার যাকে পছন্দ তাকে তুমি বলবো যে হ্যাঁ আমি তোমাকে বিয়ে করতে চাই। ওরা এসে বলবে এই মেয়ে আমার পছন্দ না, এই মেয়ে আমার পছন্দ, সেই কিন্তু বাংলাদেশ থেকে চলে গেছে। তুমি যোগ্য হলে তুমি সেটা পারবা, আর যোগ্য না হলে তোমাকেই পছন্দ করতে হবে, তোমারই অপেক্ষা করতে হবে কোনো ছেলে যদি তোমাকে প্রস্তাব দেয়। আর তোমাকে যোগ্য হয়ে দেবে, তুমি প্রস্তাব দিয়ে বিয়ে করতে পারবে, চুপটা এখন সেগুলো সেইভাবে নিজেকে তৈরি করো। এবং সেটা তৈরি করার জন্য লেখাপড়ার পাশাপাশি এই যে এইসব সংগঠনের সাথে জড়িত থাকতে হবে। এই যে সে একটা প্রস্তাব দিল ডিবেটিং ক্লাব, এটা ক্যারেক্টারে ছিল, তখন হয়তো আমি এত ভালো উঠতে দিতে পারতাম না, কিন্তু এইসব থাকা দরকার। সেখানে যদি তুমি অংশগ্রহণ না করো, শুনলেও অনেক কিছু হয়। আমরা অনেক প্রতিযোগিতা জীবনে দেখেছি, এবং সেখানে অনেকে পার্টিসিপেট, মানে আমি যা জীবনে হয়েছি, যা দেখেছি, যা শিখেছি, তা 80% দেখে দেখে শিখেছি। অতএব জানতে হবে, ধৈর্য ধরতে হবে। তুমি যখন অনেক জ্ঞানী, তখন তুমি নিজেই কথা কম বলবে। কিন্তু আমরা এতদিন যা শিখতাম, আওয়ামী লীগে সেটা আমি সব ভুলে দিত। ওরা নতুন শিখায়, কি শিখায়, এখানে পিছনে 40 জন দাঁড়িয়ে থাকবে, কেন, বড় নেতা আসছে। আগে সচিবালয়ে ফাইল, এই বড় ফাইল থাকতো, নাটকে দেখছি, কেন, যে যত বড় সচিব তার টেবিলে তত ফাইল, কারণ সে সাইন করে না, কারণ এটা নাকি তদবির করতে হবে। তদবির হয় টেলিফোনে আসবে, নিজ দিয়ে টাকার মাধ্যমে আসবে। এই 2টা তদবির না আসলে কোনো ফাইল বই হয় না। অর্থাৎ যত ফাইল আছে, যে 40টা ফাইল সে আরো বড় সচিব, যে 10টা ফাইল সে ছোট সচিব। এখন যখন পিছনে অনেক লোক দাঁড়িয়ে থাকে, সে নাকি এখন এমপি সাহেব, মন্ত্রী সাহেব আসছে, কারণ পিছনে 50 জন লোক দাঁড়িয়ে আছে, এবং তাদের কি সুন্দর সুন্দর ছেলে। ফেসবুকে দেখেছি তাদের বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন মারধরি করে নাই, চৌকিদারি করে নাই, এবং যে কোনোদিন নামাজ জানেও না, পড়ে না, সে মসজিদ কমিটি সভাপতি, এসব অনেক কাহিনী জানে। এগুলো মুখে বলবো না, বলে উনি কি গিবত করতে আসছে, বই পড়তে দেখে যাবো, ওয়েট করে বই আসতেছে। কারণ আমরা যখন, এখন তো আমাদেরকে আমি লেখক বলতে নাই, আমি যখন থাকবো না, তখন গবেষণা যখন সাভারে হবে, তখন ডাক্তার ছাড়াও যদি বই করবো যে উনি কি কি লিখে গেছেন, উনি তো মিথ্যা কথা বলার লোক না, যা লিখেছেন সত্য ঘটনা। তখন আমার বই খুঁজা খুঁজে হবে যে ওনার বইটা আনেন তো, উনি কি জাপানিজ লিখেছে, কেন লিখেছে, সেগুলো নিয়ে গবেষণা হবে আরো 10 বছর, 15 বছর, 20 বছর পরে, যতদিন যদি আমাদের হায়াত থাকে। বাস্তবতা হলো, আমরা এমন কিছু চর্চা করতে চাই, আজকে মানুষ কিন্তু জেগে উঠেছে, মানুষ কিন্তু পুরানো জিনিস আর দেখতে চায় না। এই যে বক্তৃতা, আমরা এসে 20 জন বক্তৃতা দেবো, 10 জন, এই প্যাটার্নও চেঞ্জ করতে হবে। কারণ যারা অডিয়েন্স, যারা পুরস্কার পাবে, এই যে কেন অনেক অভিভাবক আছে, তারা কেন এখানে 1 ঘন্টা বসে যাবে আমাদের বক্তৃতা শোনার জন্য? এই সময় এখন দরকার নেই, বক্তৃতা দেবে 3 জন, আর যদি দিতে হয় আপনারা ফাঁকে ফাঁকে দেন, একটা কম্পিটিশন হবে, ওর ফাঁকে 2 জন বক্তৃতা দিবে, আরেকটা হবে দিবে, যাতে বোরিংটা লাগে না লাগে। আমি 1 ঘন্টা ধরে বক্তৃতা শুনবো, এই যুগ এখন আর বাংলাদেশ না। আমি ওই কথাগুলো মুস্তফাকে বলছি, মুস্তফা একটু চেঞ্জ দাও, মানুষ কিন্তু আগের মতো নাই, ভোটে পাশ করতে হবে কিনা সেটা। আওয়ামী লীগের মধ্যে সিনসাপের 5টা দিন কিন্তু শেষ, জনগণ কি চায়, জনগণের পাশ বুঝো, চুপ করে বসে আছে, তোমাদের ক্ষমতা আছে, এরকম ক্ষমতা আওয়ামী লীগের ছিল, এখন এমন ক্ষমতা কোথায় আছে তারা খুঁজেও পায় না।
এখন আমাদের অনেক ক্ষমতা আছে, একসময় আমরাও কোথায় পলাবো সেটা এখন থেকে আমাদের চিন্তা করতে হয় যে আমরা বাড়াবাড়ি করে পলানোর জায়গাটা এখন থেকে নিয়ে রাখি। অতএব জনগণের চেঞ্জটা আমরা বুঝতে পারছি, আমরা ওই জিনিসগুলাই করার চেষ্টা করবো। যেমন এই যে কমিটির মধ্যে আলোচনা হচ্ছে সংস্কার নিয়ে, অবশ্যই এই বৈষম্যের ছাত্র আন্দোলন নেতাকে বলে তারা সংস্কার করুক। দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। রাষ্ট্রপতি একটা পুতুল রাষ্ট্রপতি হবে কেন? বাংলাদেশের রাষ্ট্রপতিকে পুতুল রাষ্ট্রপতি, তাকে ক্ষমতা দিতে হবে যাতে একটা চেক এন্ড ব্যালেন্স থাকে। আজকে এই যে সুবাদে এগুলা শিক্ষা প্রতিষ্ঠানে বরকলম আওয়ামী লীগের সময় সভাপতি দিচ্ছে কেন? আপনি নিয়ম করেন যে গ্র্যাজুয়েশন পাস না থাকলে কেউ কলেজের সভাপতি হতে পারবে। নিয়ম করেন কোন সময় শিক্ষক গ্র্যাজুয়েশন পাস না করলে কেউ মেয়র হতে পারবে না। এমপি হবে, নিয়ম করেন যে মিনিমাম গ্র্যাজুয়েশন না হলে এমপি হতে পারবে না। তাহলে তো চাষা ভূষারা এমপি হবে না, ওই জায়গাটাতে বন্ধ। কারণ সার্টিফিকেট চাল করে এমপি হওয়া যাবে না, কারণ এই সার্টিফিকেট তো যে প্রতিষ্ঠানে পাস করেছেন সেই প্রতিষ্ঠানে ভেরিফিকেশন হবে। এরকম ভালো ভালো কিছু নিয়ম করা দরকার এবং এমন কিছু করা দরকার যে জন্য দেশ বসে আছে, চাই তাই হবে। আমরা এমন ভাবে সংবিধানকে সংশোধন করে রাখবেন, আমি জীবন দশায় যতদিন বেঁচে থাকবো আমি প্রধানমন্ত্রী থাকবো, কোনো কিছু কিন্তু কাজে লাগলো না। এখন আমরা মাঝে মাঝে শুনি উনি ইন্ডিয়া থেকে বলছেন আমি তো পদত্যাগ করি নাই। ফেসবুকে একটা স্ট্যাটাস দেখেছি, আপনারা মাইন্ড করবেন না যে আমার উদাহরণ দিতে আপনাদের বাস্তবিকতাটা, যে বলছে একজন মহিলা তার হাজবেন্ডকে রেখে যখন আরেকজন কোনো ছেলেকে পছন্দ করে পালিয়ে চলে যায়, তখন ওই মহিলা ওই হাজবেন্ডকে ডিভোর্স দিছে কি না দিছে ওই কাগজের কোনো গুরুত্ব যেমন নয়, সেরকম আপনি নিজের দেশে প্রধানমন্ত্রী থেকে আপনার বাড়ি ঘর ফালে হেলিকপ্টারে যাবে দৌড়ে দৌড়ে পালিয়ে গেছেন, আপনার পদত্যাগ করতে কোথায় আছে না আছে এটা জাতি জানতেও চায় না। এই পদত্যাগ করতে আকাশে বাতাসে উড়ে গেছে, পুরাই বলছে, তাই তাতে কি আসে যায়? আপনি তো দেশেই নাই, আপনি নিজেই বলে গেছেন, আপনি এবং রাষ্ট্রপতি নিজে বলেছে, আমরা শুনেছি, আমরা পদত্যাগ পত্র গ্রহণ করেছি। রাষ্ট্রপতি বলার পরে এই পদত্যাগ পত্র আমি দিছি না দিছি আমি পদত্যাগ করি নাই, এটা বসে ইন্ডিয়া বসে চা খেতে খেতে আপনার নেতা জমিতে পড়েন, এটা বলে সান্ত্বনা পান। এই কথা আমি ডাক্তার সালাউদ্দিন আমার যারা শুভাকাঙ্ক্ষী তারা এইসব কথা শুনতে চায় না। অতএব আসুন আমার দেশটাকে সবাই মিলে করি। আজকে দেখেন 1000-এর বেশি ছাত্র যারা মারা গেল, যেভাবে আপনি হত্যা করে চলে গেলেন, আজকে এরা থাকলে এরা ডাক্তার হবে, ডাক্তার হতো, ইঞ্জিনিয়ার হতো, একজন সচিব হতো, আমাদের মতো রাজনীতিবিদ হতো, ভালো ব্যবসায়ী হতো। আপনি ওদিকে গুলি করে মেরে ফেললেন। শুধু তাই না, ওই গুলিতে সহ্য হচ্ছে না, আপনি হেলিকপ্টার দিয়ে গুলি করলেন, 2 বছরের বাচ্চা সহ আপনি অনেক বাচ্চাকে মেরে ফেললেন। কেন? সে বাচ্চার অপরাধ কি? সে রাস্তায় মিছিল হচ্ছে কিনা মা করে বসে বাচ্চাটা দেখতেছিল, কি নিচে হইচই কেন? হেলিকপ্টার দিয়ে গুলি করে মেরে ফেললেন। আপনি মনে করছেন এসব মানুষ মেরে অতীতে বিএনপি নেতা কর্মী গুম করে আয়না ঘরে পাঠাইয়া 8 বছরের জন্য রেখা আপনি যেভাবে সব পার হয়ে গেছেন এখনো সেরকম ভাবে পার করবেন? আল্লাহ চোখ পড়ে আসতে আপনি ভুলে গেছেন। আপনি অনেক নামাজ পড়েন, কিন্তু নামাজের মূল কনসেপ্ট আল্লাহকে ভয় করা, সেটি তো আপনি করেন। এখন যা হয়েছে 30 লক্ষ শহীদ হয়েছে, আর 2 লক্ষ মা বোনের জন গেছে এই গণতন্ত্রের জন্য, এই স্বাধীনতার জন্য। আজকে সবচেয়ে আওয়ামী লীগের খারাপ কাজটা কি করেছে জানেন? যেটা না বলে পারছি না, আমাদের বিবেকটাকে নষ্ট করে দিয়েছে। আজকে একটা উল্লেখিত জনগোষ্ঠী এত অন্যায় করার পরও, এত চুরি করার পরও, এত নিয়ম করার পরও তারা এখন মনে করে যে না তারা ঠিকই করছে, এই দেশ চালানোর জন্য শেখ হাসিনা কি দরকার, কারণ তার বিবেকটা কাজ করছে না। যে কজনে আমলি করে তাদের সবার বেশিরভাগই বলে এখন বিবেকটা নষ্ট। এই হত্যাকাণ্ডকে তারা স্পোর্টিং নিয়ে দেখতেছে। হয়তো 6 মাস পরে 8 মাস পরে যখন 10 বছর 20 বছর 30 বছর জেল হবে, ফাঁসি হবে, তখন বিবেকে একটু লাগবে, কয় কি আপনি তো জেল দিয়ে দিতেছে, আবার আপনি যে ফোনে করলেন আয় পড়তেছেন ঢুকে পড়তেছেন, এগুলো কই? আমরা কই যাবো, কই পালাবো? পরিশেষে একটি গল্প বলে আমি আমার প্রসঙ্গ শেষ করতে যাচ্ছি। নেলসন ম্যান্ডেলার কাহিনী আমরা অনেকেই জানি, সবাই জানি। লং ওয়াক টু ফ্রিডম একটা তার আত্মজীবনী বই আছে, এবং সে অনেকদিন বেঁচে ছিলেন, 95 ইয়ার্স। 2018 থেকে 1918 থেকে 2013 পর্যন্ত উনি সবচেয়ে বড় সবচেয়ে বেশি তিনি রাজনৈতিক নেতা হিসেবে জেল খেটেছেন। ওনাকে 62 সালে জেলে নেওয়া হয় এবং 90 সালে মাঝামাঝি প্রায় 27 বছর সামথিং উনি জেলে ছিলেন।
এবং আফ্রিকাতে সাদাদের ভোটার সংখ্যা হলো লেস দেন 30%। এবং 48 সাল থেকে একটি সরকার বর্ণবাদ সরকার এসে নিয়ম করলো কালোরা ভোট দিতে পারবে না। তার মানে কালোদের কেউ প্রতিনিধি কোথাও থাকতেই পারবে না। এরপরে নেলসন ম্যান্ডেলা দল বানিয়ে ন্যাশনাল কংগ্রেস দল বানিয়ে সেই দল নিয়ে আন্দোলন করতে গেলে 62 সালে তাকে গ্রেপ্তার করা হয় এবং দেশবিরোধী অভিযানে তাকে 64টাকে তাকে জেল দেওয়া হয় যাবজ্জীবন। এবং জেল দিতে দিতে সারা পৃথিবী থেকে আস্তে আস্তে তাকে চাপ দেওয়া হলো এবং 90 সালে ওই সরকার তাকে জেল থেকে কন্ডিশনাল বের করলো যে হ্যাঁ কালোরা ভোট দিতে পারবে। এবং প্রায় 7.5 বছর জেল খেটে উনি জেল থেকে বেরিয়ে এবং 93 জনের নোবেল পুরস্কার পান শান্তির জন্য এবং 94 ইলেকশন করে 5 বছরের জন্য প্রেসিডেন্ট হয়। তারপরে তাকে রিকোয়েস্ট করা হয়েছিল, উনি প্রেসিডেন্ট হয়। আমার গল্পটা এখন থেকে শুরু। উনি প্রেসিডেন্ট হওয়ার পরে ওনার মাথায় একটা চিন্তা আসলো যে যেহেতু আমি বেশি মানে এইবারই প্রেসিডেন্ট থাকবো আর থাকবো না, এমন কিছু কাজ করে দিতে হবে যেগুলো জনগণ আমাকে মনে রাখে। আমাদের প্রিয় নবীরা যেসব কাজ করতেন, খলিফারা যে গোপনে রাত্রে এক একজনের অবস্থা, পারিবারিক অবস্থা, সামাজিক অবস্থা দেখতে বাসায় যেতেন, কে না খেয়ে আছে, কে সারা রাত জেগে আছে, কান্নাকাটি করছে, দুপুরে রাতে কোনো খাবার নেই। সেই কাজে আওতার মতো উনি মাঝে মাঝে তার অল্প কিছু 7-8 সিকিউরিটি নিয়ে চলাফেরা করতেন এবং হুটহাট যে কোনো জায়গায় উনি গিয়ে পরিচয় দিয়ে জানতে চাইতেন যে আসলে তোমার অবস্থাটা কেমন। এরকম একদিন দুপুরে উনি একটা গলির ভিতরে একটা ছোট্ট রেস্টুরেন্টে গেলেন যে রেস্টুরেন্টে খাওয়ার মান কেমন এবং এখানে কি ধরনের খাবার পরিবেশন হয়, কেনা বেচা, এবং এখানে কারাই খাবারগুলো খায় খাচ্ছে। উনি ঢুকে বসে দেখে দেখে ওয়েটারের সাথে কথা বললো, ম্যানেজারের সাথে কথা বললো, কিছু খাবো না। হঠাৎ করে চট করলো যে ওই টেবিলে একজন বয়স্ক লোক বসে চা খাচ্ছে। সে তাকে দেখছে কিনা জানি না, নেলসন ম্যান্ডেলা তাকে চিনতে পারলো। তার সিকিউরিটি লোককে বললো যে ওদেরকে নিয়ে আসলো, ভদ্রলোকটা আমার টেবিলে নিয়ে আসলো। নিয়ে এসে নেলসন ম্যান্ডেলা কিছু বলতেছে না, বলতেছে আপনি কেমন আছেন। সে মাথা নাড়াতে ভালো আছে। খাবারের দুপুরে খাবার অর্ডার দেওয়া হলো। নেলসন ম্যান্ডেলা যা খাবার খাবেন একই খাবার সবার জন্য একই টেবিলে 7-8 জন মিলে খাচ্ছে। ওই ভদ্রলোক কিছু খাচ্ছে না। তার সিকিউরিটি লোক বলছে যে আপনি খাবেন না, আপনার কি খুব শরীর খারাপ? সে কিচ্ছু করছে না, তার হাত কাঁপছে, কাঁটা চামচ দিয়ে সে কিছু খেতে পারছে না। সিকিউরিটি লোক বললো স্যার আমার শরীর মনে হয় খুবই খারাপ, আমরা তাকে কি বাসায় দিয়ে আসবো? নেলসন ম্যান্ডেলা একটু চিন্তা করলেন, পরে বলে আচ্ছা ঠিক আছে ওনাকে বাসায় দিয়ে আসুন। উনি বলছে আমি একা একা যেতে পারবো না, না যেহেতু স্যার বলছে আপনার স্যারের আমরা গিয়ে আমার স্যারের গাড়ি নিয়ে আপনাকে বাসায় দিয়ে আসবো। উনি প্রথমে না না বললেন, কিন্তু সিকিউরিটি লোক তাকে একটু জোর করে নেলসন ম্যান্ডেলা প্রেসিডেন্টের গাড়িতে তার বাসায় দিয়ে আসেন। দিয়ে আসার পরে আবার নেলসন ম্যান্ডেলা 10-15 মিনিট বসে আছেন তার সিকিউরিটি লোকের জন্য, কারণ সে গল্পটা বলবে যে কি আসতে বললো স্যার উনি খুবই অসুস্থ, উনি বাসায় হাঁটতে পারতেছিল না, আমরা তাকে বেডরুম মধ্যে ঢুকে খাবার প্যাকেট প্যাকেট করে তার বাসায় দিয়ে আসছে। তবে আসার পরে সে বলল আমি যখন রবিন দ্বীপে, সে আটলান্টিক সাগরে চারদিকে পানি বিশিষ্ট যে দ্বীপে আমি ছিলাম, উনি এখানে জেলা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। আমি যখন পানি চেতাম উনি পিপি করে দিত আমাকে খালি গায়ে বেঁধে ইচ্ছা মতো কয়েকদিন পর প্রচন্ড রোদের মধ্যে পিটাতো, শীতের মধ্যে খালি গায়ে মাঠের মধ্যে শোয়া রাখতো, রুমে ঘুমাতে পারতাম না। উনি আমার সেই জেলার ছিলেন যে আমাকে মানে অমানবিক নির্যাতন করেছে। এখন আমি রাষ্ট্রপতি, আমি ইচ্ছা করলে তা অনেক ক্ষতি করতে পারি, শাস্তি দিতে পারি, অনেক ব্যবস্থা নিতে পারি। উনি বিশ্বাস করতে পারছে না এই সে নেলসন ম্যান্ডেলা যাকে সে ইচ্ছা মতো পিটাইছে জেলখানায়, তা উনি বেঁচে আছে এখনো। উনি এখন রাষ্ট্রপতি, ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে, অথচ উনি আমার সাথে এমন ব্যবহার করছে যেটা উনি জীবনে চিন্তাও করেন। আমাদের শিক্ষাটা হলো যে প্রতিশোধ পরায়ণ হয়ে কিছুই করার দরকার নেই। আমি এই কথাটা বলছি রাগের থেকে। আমি যে ইচ্ছা করলে অনেক কিছু করে বলবো না, ওই আওয়ামী লীগ নির্বাচন থেকে নিষিদ্ধ করো, এটাও আমি চাই না। আওয়ামী লীগ নির্বাচনে আসুক, কারণ জনগণ তাকে ভোট দিবে না দিবে কোনো ব্যক্তিকে কোনো দলকে
এটা জনগণের সাথে না, গণতান্ত্রিক অধিকার। কাউকে নিষিদ্ধ করে আবার বিনা ভোটে আমার পাশ করা আমার প্রয়োজন নেই। প্রতিযোগিতা আসলে তাদের জনপ্রিয়তা কি, মানুষ কিভাবে আওয়ামী লীগকে থাকে, নৌকা বুকে কোটি কোটি লক্ষ লক্ষ ভোট, মানুষ এই ভোটগুলা কোথায় গেছে, এটা আওয়ামী লীগের তো জানা দরকার। নিষিদ্ধ করার দরকার নেই, যারা নিষিদ্ধ করেছে করেছে, কিন্তু আওয়ামী লীগ ইলেকশন থেকে উচ্চ হয়ে চলে যাক, আমি ডাক্তার সাহেব এরকম মনে করি না। করুক ইলেকশন, জনগণ রায় দিবে, তাকে ভোটে নির্বাচিত করবে, এই দলকে, এই ব্যক্তিকে করবে। অর্থাৎ বিদ্বেষী আচরণ হইয়া কারোর জীবন ধ্বংস করা কোনো মুসলমানের দায়িত্ব না। আপনার জন্য আল্লাহ কি পুরস্কার রেখেছে এটা তো আমি জানি না। এই দিন না, আরো দিন আছে। যে কথাটা বলেন এমনি বলেন, আপনি একসময় বিশাল ক্ষমতা দেখাবেন, আপনারও কি পরিণতি হবে, কি পতন হবে, এটা তো আমি জানি না। অতএব চোখ কান খুলে আমরা যারা রাজনীতি করি সবাই যেন যার যার জায়গায় অটুট থাকি, বুঝে শুনে রাজনীতি করি। এই যুগটা, এই সময়টা কিন্তু সেরকম। পরিশেষে এই বংশায় পাঠাগায় অনেক সমস্যা আছে, একসাথে সব সমস্যা হবে না। তবে আমরা চাই এখানে যারা আছেন মোদী একটা রাজি হয়েছেন, তারা হয়তো আশা করছে যে ডাক্তার সালাউদ্দিন নিশ্চয়ই একটা ঘোষণা টোষণা দেওয়ার সম্ভাবনা তো আছে, তারা মুখেই শুনি। আমি একটা কম্পিউটার তাদেরকে দিব, এটা আমি ঘোষণা করবো। আমরা চাই তাদেরকে জনসভাকে ঐক্যবদ্ধ করে আরো নানাবিধ প্রতিযোগিতা হবে। এখানে যেহেতু এই ভাই আছে, এখানে জায়গার তো সমস্যা নেই, আর এখানে ওই পুরস্কার চালাবে সেটাও আমি ব্যবস্থা করে দেবো যখন আমি চাই প্রতি মাসে কোনো না কোনো প্রতিযোগিতা হবে বংশায় পাঠাগারের উদ্যোগে। এটা হলো আমার প্রত্যাশা। এটা পুরস্কার টাকাটা ব্যবস্থা করে দেবো, আর এই রুম ভাড়া, এই রুম ব্যবস্থা উনি করে দেবেন, কোনো সমস্যা হবে এবং আমাদের সুযোগ থাকলে আমরাও সব প্রোগ্রামে না থাকবো, মাঝে মাঝে প্রোগ্রামে থাকবো, সেটাও আমরা দায়িত্ব নিলাম। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আগামীতে আবারও আপনার সঙ্গে দেখা হবে এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। আল্লাহ হাফেজ।